শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে এই গরমে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না, জানো তো। গেল সপ্তাহ হতে ঠান্ডা লেগে প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি এসব ছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। গতকাল মানে রবিবার দিন সারাদিনই পুরো বিছানায় শয্যাশায়ী বলতে পারো। কারণটা হচ্ছে প্রচণ্ড গরম লেগে গিয়ে, মানে হিট লেগে গিয়ে আর কি, শরীরের মধ্যে ভীষণ অস্বস্তি, মাথার মধ্যে কেমন হচ্ছিল, গা হাত পা কাঁপছিল, মানে কেমন এই যে অস্বস্তি, কিছু খেতে ইচ্ছা করছে না, একটু গ্যাস ফর্মও করে গেছিলো। তো সব কিছু মিলিয়ে রবিবারটা খুব বাজে গেছে আমার, মানে এতটাই বাজে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। 22 এপ্রিল সোমবার সকালের ব্লগ এটা। আমি যে সোমবার সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারবো, আগের দিনে আমার যা কন্ডিশন ছিল আমি ভাবতেই পারিনি। তো আগের দিন সারাদিন আমি পুরো ওআরএসের ওপরে ছিলাম, মানে খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি বললেই চলে। মানে খেতে একদমই ইচ্ছা করছিল না, এত মানে গরমে কষ্ট হচ্ছিল। ওই সারাদিনই ওই ওআরএস খেয়েছি আর শুয়ে কাটিয়েছি। তো সোমবার সকালবেলা উঠে এত সুন্দর ফ্রেশ লাগছিল, শরীরে একটা অস্বস্তি ছিল ঠিকই, কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ লাগছিল। আর অনেকটা সকাল সকাল উঠেছি, কারণ হাজব্যান্ড একটু সকাল সকাল বেরিয়েছে ওর একটা কাজে, অনেকটাই সকালে বেরিয়েছে, ওখান থেকে ও অফিস বেরিয়ে যাবে, তো বাড়ি আর আসবে না। সেই কারণে আমার রান্নাবান্নার খুব একটা প্রেশার নেই, তাই ও বেরিয়ে গেছে, ওর সাথে সাথে আমিও উঠে গেছি। তো উঠে বেশ কিছু কাজ আমার না গেল সপ্তাহে পেন্ডিং পড়েছিল। তোমাদের যেটা বললাম, গেল সপ্তাহে আমার শরীরটা ভীষণ খারাপ থাকায় না আমি সেরকম কাজ একদমই করিনি, আর তোমাদের সাথে ব্লগও তো সেরকম কিছু শেয়ারও করিনি। আমার ওপরটা যেহেতু থাকা হয়, তো ওপরটা রেগুলারলি রান্নাবান্না তো করেছি, টুকটাক ঘরের কাজগুলো করেছি, সেই রকমভাবে ওপরটা আগোছালো হয়নি, কিন্তু নিচটা প্রচণ্ড আগোছালো হয়ে গেছিলো। নিচের ডাইনিংয়ের সোফা টোফাগুলো, নিচে রান্নাঘর কাউন্টার টপটা, তো এগুলোকে আমি এভরিডেই ভালো করে একটু পরিষ্কার করে দিই। দেখো, সংসারে জিনিসপত্র থাকলে সেইগুলোকে একটু মেনটেন করতেই হয়। প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। হাজব্যান্ড নিচতলার ফ্লোরটা ক্লিন করে দেয়, ডাস্টিং ক্লিনিং ওপরের সমস্তটা আমি একা হাতেই ম্যানেজ করি। এবার পুরুষ মানুষ, ও যতটুকু পারে আমাকে হেল্প করে দিয়ে যায়, কিন্তু নিচে টুকিটাকি একটু ফার্নিচার তো রয়েছেই, বেশিরভাগটাই ওপরে রাখা থাকে, তবু নিচে কিছু তো রয়েছে, তো সেইগুলোকে তো একটু মেনটেন করতেই হবে আমাকে। আর আমার ব্লগ দেখে এতদিনে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে সব কিছু গুছিয়ে কাজ করতেই বেশি পছন্দ করি। তো সেই কারণেই আর কি আজকে সকাল সকাল যেহেতু উঠেছি, টার্গেটই নিয়ে নিয়েছি যে আজকে এক্সট্রা কাজগুলো করবো। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, রান্নার যেহেতু চাপটা নেই না, ওই জন্য আমি এক্সট্রা কাজগুলো আজকে ভেবেছি করে ফেলবো। প্রচুর জামা কাপড় কাচার আর কি ওয়াশিং মেশিনে শুধু জমিয়েছি, মানে আজ কাচবো কাল কাচবো করে করে, আর এই রোদের তেজের ভয়ে না, মানে কাচা যে মানে কাচবো ওয়াশিং মেশিনে কাচবো, সেগুলো যে মেলতে হবে রোদের দিকে তাকিয়ে আর ওগুলো মেলার সাহস পাইনি। তাছে সকালে ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা না মেঘলা মেঘলা, ভাবছি যে মেঘলা মেঘলা আকাশ যখন, আজকে কাচাকাচিটা করে দেবো। তো সেই মতনই তো দেখলে প্রথমেই আগে আমি সোফা কভারটা তুলে নিয়ে চলে আসলাম। ওটা ভালো সোফা কভার ছিল, আমার দোলের আগে কিনেছিলাম, তো ওটা অনেক দিন পাতা ছিল, তো ওই সোফা কভারটা তুলে নিয়ে এসে, আর বেশিরভাগ সমস্ত কিছু ওয়াশিং মেশিনের ভিতরেই ডাম্প করে রাখা ছিল, সবগুলো আর কি কাচতে দিয়ে দিলাম মেশিনে। আর এই যে নিচের যে সোফাটা, মানে সোফা তো না, ওটা একটা বেঞ্চি, ওই বেঞ্চিটাতে যে কভারটা দোলের সময় পরিয়েছিলাম, মানে যে বেড কভারটা পেতেছিলাম, সেটা চেঞ্জ করা এতদিনও হয়নি, তো খুব নোংরা হয়ে গেছিলো। আর সাদা কভার তো নোংরাটা বেশি বোঝা যাচ্ছিলো, তো ওই কারণে একদম ওটা চেঞ্জ করে ওগুলোকে কি করলাম বলো তো, সাদা কভার তো একটা গামলার মধ্যে গরম জল করে ভিজিয়ে রাখলাম, মানে দুটো গামলায় আলাদা আলাদা করে হাজব্যান্ডের 3-4টে গেঞ্জি ভিজিয়ে রাখলাম, আর ওই সাদা বেড কভারটা, দুটো বালিশের কভার ভিজিয়ে রাখলাম। রেখে সোফাটাকেও গুছিয়ে নিলাম, একটা পর্দাকেই আর কি আমি কভার হিসেবে ইউজ করলাম। আমার কাছে প্রচুর পর্দা রয়েছে, তো আমি পর্দাগুলোকে অ্যাজ আ সোফা কভার হিসেবে কিন্তু ইউজ করি। তোমরা দেখেছো অল্টারনেট করে, আমার মানে কোনো অকেশন না থাকলে পরে রেগুলার ইউজের জন্য কিন্তু ওরকমভাবে ইউজ করা যেতেই পারে, এক্সট্রা যদি থেকে থাকে। তো আমি সেইভাবেই একটা পর্দাকেই আর কি সোফা কভার হিসেবে ইউজ করেছি। তো সোফাটাকে দেখলেই সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছানো সোফাটা দেখতে কতটা ভালো লাগছে বলো, আগোছালো ছিল যতক্ষণ ততক্ষণ কেমন লাগছিল। তারপরে যে বেসিনটাতে ঠাকুরের বাসন মাজা হয়, সেই বেসিনটাও খুব নোংরা হয়েছিল। বললাম যে এতদিন আমি পুরো 1 সপ্তাহ সেরকম কিছুই কাজ করিনি, তো সেই কারণে একটু নোংরা তো হবেই। আর হাজব্যান্ড বনু তো নেই, বনু গেছে বাড়িতে, একটু মার কাছে কয়দিন থাকবে। আর
হাজব্যান্ড একা কত কী পেরে উঠবে, আর আমার পক্ষেও এত কিছু সামলানো এই কটা দিন সম্ভব হয়নি। তো সেই জন্য আর কি একটু নোংরা হয়েছিল, তো ভালো করে ওই বেসিনটাকেও পরিষ্কার করলাম, সাথে করে টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম। এবার দেখো নিচে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। কাউন্টার টপটা একটু ভালো করে মুছে দেব, মানে অনেক দিন মোছা হয়নি তো একটু কেমন যেন হয়ে গেছে। আর এই সেই দিনকে যে মাটির কুজোটা কিনে নিয়ে আসলাম মায়ের জন্য, সেটা এখনও না সময়ের অভাবে পরিষ্কার করে মানে করা হয়ে ওঠেনি। এটাকে পরিষ্কার করে জল ভরে দিতে হবে, মার নয়তো জল খেতে ভীষণ অসুবিধা হচ্ছে। আর জানো তো বন্ধুরা, এই রান্নাঘরের সাথে আমার অনেক ভালো মন্দ সব স্মৃতি জড়িয়ে রয়েছে। বিয়ের পরে এসে এই রান্নাঘরেই প্রথম রান্নাবান্না করতাম, আর বিয়ের পরে 4টে বছর এই রান্নাঘরেই রান্নাবান্না করেছি। তো অনেক সুখস্মৃতি জড়িয়ে রয়েছে, অনেক ভালো মন্দ রান্না করেছি এখান থেকে। আর যেহেতু আমি ঘর দুয়ার সাজাতে গুছাতে বরাবরই ভীষণ ভালোবাসি, আর তখন বিয়ের পর অত তো জিনিসপত্র কিছু ছিল না, টুকটাক করে জিনিসপত্র কিনতাম, কিনে একটু একটু করে রান্নাঘরটাকে খুব সুন্দর করে আমার মনের মতো করে সাজিয়েছিলাম। হয়তো সিম্পল ছিল কিন্তু ভীষণ মনের কাছের ছিল আমার। এখন অনেক আপডেট হয়েছে আমার ওপরে রান্নাঘরটা, অনেক নতুনত্ব হয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছে, কিন্তু তখনের যেসব জিনিসগুলো ছিল না সেগুলো অতীব সাধারণ হলেও সেই সময় আমার কাছে ওগুলোই ছিল অনেকটা মূল্যবান। দেখো মনের কথা বলতে বলতে কতটা আবেগী হয়ে গেলাম। আমি এরকমই, কাছের মানুষদের সাথে কথা বলতে বলতে কখন যে আবেগে ভেসে যাই নিজেও বুঝতে পারি না। যাই হোক, দেখো আমার রান্নাঘরটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, সাথে করে এই সিঙ্কটাকেও ভালো করে একটু পরিষ্কার করে দিলাম। আমার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নের পর্ব কমপ্লিট। এবার একটু ডাইনিংটাকে ভালো করে ঝাড় দিয়ে দেবো। ঝাড় দেবো কেন বলো তো, হাজব্যান্ড তো বললামই অনেক সকাল সকাল বেরিয়েছে, ও আজকে ভোর 5:30টায় উঠেছে। আমার যেহেতু শরীরটা খারাপ সেই কারণে ও সকালে কোথাও বেরোলে না আমার একটু কাজের লোডটা বেশি পড়ে, মানে নিচতলাটাও পরিষ্কার করতে হয় আমাকে। অত সকাল সকাল কি আর পরিষ্কার করে রেখে যাওয়া সম্ভব, আমি নাই করি। কিন্তু আজকে আমার শরীরটা যেহেতু ভালো ছিল না, ও ভোর 5:30টায় উঠে সমস্ত আর কি নিচের যা যা ওর দায়িত্বে কাজ থাকে, মানে ঘরঠরগুলো মোছার, সেগুলো মুছে দিয়ে গেছে, সাথে করে পুজোটাও দিয়ে গেছে। গপুকে ঘুম থেকে তুলে সকালে ব্রেকফাস্ট দিয়ে গেছে, কারণ আমার মানে এই সব কাজ করতে লেট হবে, তো সেই কারণে আর কি ও যতটুকু পেরেছে আমাকে হেল্প করে দিয়ে গেছে। তো সেই কারণে আর কি আমি নিচতলাটা মুছবো না, যেহেতু সোফার কভারটা চেঞ্জ করেছি, তো ডাইনিংটা একটু নোংরা হয়েছিল, তো সেই জন্য ডাইনিংটা ভালো করে ঝাড় দিয়ে সিঁড়ি নিচটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। হাজব্যান্ড বেরিয়েছে সকাল 7টার সময়, আর আমি 7:30 থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো নিচে গেছি ঠিক 7:30টার সময়, এখন ওপরে এসে দেখছি 9টা বাজে। আমার পাক্কা 1.5 ঘন্টা লাগলো নিচে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ওপরে আসতে। এখন এসে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, মা তো সকালে ভাত খাবে, তো ভাতটা বসিয়ে দিচ্ছি, মাকে 2টো বেগুন ভেজে দেব। আর আগের দিন যেহেতু আমি খাওয়া দাওয়া ঠিকঠাক করে করিনি, আর সকালবেলা উঠেই প্রচণ্ড অ্যাক্টিভলি কাজকর্ম শুরু করে দিয়েছি, যার ফলে কি আমার বিভৎস খিদে পেয়ে গেছে। তো ভাতটা বসিয়ে আগে একটু মুড়ি জল খেয়ে নেব। এখন শরীরটা এতটাই মানে খারাপ যে কোনো কিছু আদার্স খাওয়ার আর মানে ইচ্ছেও হচ্ছে না, আর চাও পর্যন্ত খাচ্ছি না, চা খেতেও ভালো লাগছে না। যে মানুষ আমি সকাল বিকাল অন্তত একবার চা খাই, সেটাও ভালো লাগছে না। তো মুড়ি জল খেয়ে আমি রান্নাটা কমপ্লিট করেছি, আর ওপরের ঘর ডাস্টিং করে মুছে নিয়েছি। সেগুলো আর তোমাদের সাথে ভিডিও কিছু শ্যুট করিনি, কারণ ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে যাচ্ছিল, সকাল থেকে অনেক কিছুই শ্যুট করেছি, তো সেগুলো আর শ্যুট করিনি। অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব সেগুলো।
তো এখন 12টা জল চলে এসছে, আমার ওপরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু এই কয়েকটা যে ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে তোমাদের বললাম, সেইগুলোকেই শুধু কাচা বাকি। তাও কি জানো, আমি বাথরুমে এগুলোকে ভালো করে আর কি কেচেছি, আর শুধু বাইরে টাইম কলে জল আসার পরে এই জলে ভালো করে ধুয়ে আর কি সামনের উঠানে মেলে দেবো, সেই জন্য বাইরে নিয়ে এসেছি। তো টাইম কলে জলটা আসলে খুব সুবিধা হয়, একদম সুন্দরভাবে সব জামা কাপড় কেচে ধুয়ে নেওয়া যায়। কিন্তু একটাই সমস্যা কি বলো তো, একদম টাইম মতো জল আসে আর টাইমের আগেই জল চলে যায়, মানে 12:12তেই জল আসে, কিন্তু কোনো দিন মানে 12:30 চলে যায়, কোনো দিন 1টাতেও যায়, কোনো ঠিক নেই। মানে আসার টাইমটা ঠিক আছে, কিন্তু কখন চলে যাবে কেউ জানে না। মানে ঝটপট কাজ সারতে হবে, মানে জল আসলে পরে ফোর্স বিশাল থাকে, তো ঝটপট করে কাজ সেরে নিলে খুবই ভালো। আর আমি দেখো ঝটপট করে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, নিয়ে এবার উঠানটা ভালো করে না জল দিয়ে ধুইয়ে দিচ্ছি। মানে সার্ফগুলা জল কিছুটা ছিল, প্লাস পরে ভালো জল দিয়ে ভালো করে উঠানটা একটু ধুয়ে দিচ্ছি। সকালবেলা তো হাজবেন্ড অত সকালে তো ধুয়ে যেতে পারেনি, কারণ 7টার সময় একদম সকালের যে জলটা 7টায় আসে, তো ও তো 7টার মধ্যে বেরিয়েই গেছিলো, তো সকালবেলা ধুয়ে যেতে পারেনি, তো সেই জন্য আমি উঠানটা ভালো করে ধুয়ে দিলাম। আর একটা কারণ কি বলো তো, এই যে এই দিকটায় যে ছাওয়া দেখছো তো, এই যে জঙ্গল এদিকটাতেও তো শান রয়েছে, তো এদিকে না দুপুরবেলা আমাদের আশেপাশে যে কুকুরগুলো রয়েছে না, ওরা এসে একটুখানি ঘুমায়, একটু ছাওয়া পায় তো ঘুমায়। তো একটু জল দিয়ে ভিজিয়ে দিলে কি বলো তো, ঠান্ডা ঠান্ডা হয়, তো ওদের একটু ঘুমোতে সুবিধা হয়। তো সেই কারণে একটু ভালো করে জায়গাটা আর কি, উঠানটা আর কি ভালো করে ধুয়ে দিলাম। মানে আমার এক কাজে দু কাজ হয়ে গেল, ওরাও একটু ঠান্ডায় ঘুমাতে পারবে, আর আমার উঠানটাও ধোয়ানো হয়ে গেল। তারপরে চাদরগুলো, তারপরে হাজবেন্ডের গেঞ্জিগুলো সব নিচে মেলে দিলাম। আমার উপরে ছাদেও কিছু বেড কভার মেলেছি, এক ওয়াশিং মেশিন কাচাকাচি করেছি, শুধু এই কটা জামা কাপড় না, ছাদেও কিছু মেলে এসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ 3তলার ছাদের প্যাসেজটা না খুব ছোট, ট্রাইপড নিয়ে উঠতে গেলে খুব অসুবিধা হয়, সাথে করে আবার জামা কাপড়ের গামলাটাও ছিল, তো অত কিছু আর লোড নিইনি। শরীরটা ভালো না, খালি বাড়ি, হাজবেন্ডও বাড়িতে নেই, তো যদি মানে পড়ে ঠরে যাই তো খুব বিপদ হয়ে যাবে, বোনও নেই বাড়িতে, তো সেই কারণে আমি আর ছাদে ট্রাইপড নিয়ে যাইনি, ঝটপট করে মেলে এসেছি। আর ছাদে যা গরম, পা রাখা যাচ্ছে না, আমি মানে কি বলতে পারো লাফিয়ে আর কি জামা কাপড়গুলো মেলেছি। সামনেও তাই করলাম, যে স্পিডে কাজগুলো করলাম, অতটা স্পিডে যদি কাজগুলো করতে পারতাম খুব ভালো হতো, বা সেটা তো পসিবল না, তোমাদের দেখতে যাতে বোর না লাগে, তাই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম। এসে এতটা গরম লাগছিল, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, নিয়ে এবার লেগে পড়েছি সোফাটাকে গোছাতে। ডাস্টিং আর মোছা তো হয়েই গেছে বললাম, শুধু এবার সোফার কভারটা না কেচে দিয়েছিলাম, মানে এখানে যে কভারটা পাতবো আর কি, সেই কভারটাও কেচে দিয়েছিলাম, মানে ওই কভারটা অন্য একটা জায়গায় আর কি লাগানো ছিল, তো সেটাকেও কেচে দিয়েছিলাম। তো ছাদ থেকে সেগুলো সব নিয়ে এসেছি, মানে এই কভারগুলো ছিল, তারপরে বেড কভার ছিল 3তলার ছাদে, সেইগুলোকে সব নামিয়ে নিয়ে এসে ভাঁজ করে রাখলাম। আর এই কভারটা মানে পুরনো এই কভারটা আর কি সোফাতে পেতে দিচ্ছি। আর কুশান কভারগুলো চেঞ্জ করব না, কারণ কুশান কভারগুলো না মোটামুটি কোয়ালিটির, খুব একটা হাইফাই কোয়ালিটির না, তো ভাবছি ভালো কভারগুলো তুলে রাখবো, ভালো যে আমার সেটের কভার রয়েছে সেটা তুলে রাখবো, আর এইটাই এখন বর্তমানে ইউজ করব। মাঝে মাঝে একটু যদি চেঞ্জ করতে ইচ্ছে হয় তো করব, নয়তো এটাকেই কন্টিনিউ ইউজ করব। তো সেই মতনই শুধু সোফার কভারটাই ভালো করে চেঞ্জ করে নিলাম, তারপর কুশানগুলো সোফার ওপরে রেখে সুন্দর করে সাজিয়ে নিলাম। এই কর্নারটা এখন দেখতে ভীষণ ভালো লাগে, মেন অ্যাট্রাকশনটা হচ্ছে ওই সানফ্লাওয়ারটা, যে আর্টিফিশিয়াল সানফ্লাওয়ার স্টিকটা মেলা থেকে কিনেছিলাম, আর ছোট ছোট আর্টিফিশিয়াল ফুলগুলো রেখেছি, তার মধ্যে কুলোটাও বেশ কালারফুল, তো সব কিছু মিলিয়ে না জায়গাটা বেশ কালারফুল হয়েছে, দেখতে বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সোফার পাশে এই বেঞ্চিটাতেও তো ভালো কভার পেতে রেখেছিলাম, তো সেটা তো তুলে কেচে দিয়েছি। তো একটা সাদা রঙের আমার একটা কভার ছিল, সেটাকে পেতে দিলাম, দিয়ে কুশন দিয়ে সাজিয়ে দিলাম। আর ছাদ থেকে যে বেড কভারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো বললাম ভাঁজ করে রেখেছি, তো ভালো কভারগুলো কেচে ধুয়ে দিয়েছি, সেগুলো ভাঁজ করে দেখো তুলে দিলাম। আর সাথে যে কভারগুলো বেড কভারগুলো আর কি ভাঁজ করে নিয়ে এসেছিলাম, তো সেইগুলোকেও এবার জায়গা মতন প্লেস করে রাখছি।
আর এই আমার বক্স বেডের এই যে কম্পার্টমেন্টটা, এই কম্পার্টমেন্টের চাবিটা কোথায় রেখেছি কিছুতেই খুঁজে পাচ্ছি না। পুটু এখন মানে চালাক এতটাই হয়েছে, এই কম্পার্টমেন্টে একটা হাতল রয়েছে, হাতলটাকে ধরে টান দেয় আর এটা খুলে যায়, আর ও এর ভিতরে ঢোকার চেষ্টা করে। বলো এর ভিতরে ঢুকলে ওকে বের করতে পারবো? তো সেই কারণে কি করি বলো তো, ওই যে একটা ঘিয়ে কালারের ওড়না মতো দেখলে ওটাকে দিয়ে আর কি টাইট করে পাল্লাটাকে পুরো বন্ধ করে রাখি, যাতে করে ওর ভিতরে খুলে ঢুকে না যায়। ওকে তো সকালবেলা ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে রাখি, কোন সময় বদমাশি করে ওটা খুলে যদি ভিতরে ঢুকে যায় তাহলে খুঁজেই পাবো না, আর বেরও করতে পারবো না, খুব সমস্যা হবে। তো এই বুদ্ধিটাই এখন অ্যাপ্লাই করেছি, জানি না কতদিন এই বুদ্ধিটা অ্যাপ্লাই করে কাজ হবে। তো চাবিটাকে খুঁজে বার করতে হবে। তো যাই হোক, দেখো বাইরে এত তাপ, মানে জানলার খোলা রাখা যাচ্ছে না। তো সব ঘরের জানলা দরজাগুলো এবার দিয়ে দেব। তোমাদেরকে বলেছিলাম পুটুর শরীরটা ভীষণ খারাপ, তো এখন ঠাকুরের আশীর্বাদে ওষুধ খেয়ে একটু ভালো আছে। তো কেমন হয়ে গেছে দেখো, এখানে ঘুমু করছিল, তো অনেক দিন তোমাদের সাথে ওকে দেখানো হয়নি, তাই জন্য ওকে একটু দেখিয়ে দিলাম। আর তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে দুপুরে লাঞ্চে কি বানিয়েছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি, আর শেয়ার করার মতো কিছু বানাইও নি। করেছিলাম বেগুন ভাজা আর ডালের বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে হচ্ছে লাউ ঘন্ট, মানে এই দুটো রেসিপি করেছিলাম মার জন্য। মা তো বাসিটা খাবে না। আর আমাদের গতকালকে ডাল, আলু চোখা, তারপরে আলু চচ্চড়ি এইসব করেছিলাম। তো তোমাদের তো বললামই আমার শরীরটা ভীষণ খারাপ ছিল দেখে কালকে দুপুরেও লাঞ্চ করিনি, আর রাতের বেলাও মানে কি বলবো, না খাওয়ার মতনই আর কি। ওই অল্প একটু আলু চচ্চড়ি দিয়ে একটা রুটি খেয়েছিলাম। তো এই তো হচ্ছে অবস্থা। তো অনেকটা খাবার দাবার রয়ে গেছে, খেতে একদম ইচ্ছা করছে না, কি করব মানে বুঝতেই পারছি না। একদম মানে মুখের টেস্টটা নষ্ট হয়ে গেছে। হাজব্যান্ড বললো যে এটা গ্যাসের থেকে এরকম মানে পিত্ত পড়লে পরে এরকম হয়, মানে মুখটা না পুরো তিতো হয়ে গেছে। জ্বর ঠার কিছুই না, কিন্তু মুখটা পুরো তিতো হয়ে গেছে, কোনো স্বাদ পাচ্ছি না, জলটারও কোনো টেস্ট নেই। কিন্তু জল তো প্রচুর পরিমাণে খেতে হবে, আর আমি না প্রচণ্ড ঘামি। মানে এই যে দেখো এসি চলছে, ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ নিশ্চয়ই তোমরা পাচ্ছ। হালকা করে স্ট্যান্ড ফ্যান চালিয়েছি, সিলিং ফ্যানে না প্রচণ্ড মানে ছাদের যে হিটটা ওটা নিচে নামে, তো ওই জন্য সিলিং ফ্যান চালাই না, এসি চললে পরে স্ট্যান্ড ফ্যানটা চালাই। তো একদম একে দিয়ে রেখেছি যাতে করে মানে তোমাদের সাথে একটু কথা বলতে পারি। সবসময় তো কাজের মধ্যে দিয়ে ভয়েস ওভারে কথা বলা হয়, সামনাসামনি সেরকমভাবে কথা বলা হয় না বললেই চলে। তো ভাবলাম যে এখন একটু কথা বলি তোমাদের সাথে। তো যেটা বলছিলাম যে প্রচণ্ড ঘামি, তো সেই জন্য জল খাওয়া হয় প্রচুর, কিন্তু মুখে টেস্ট নেই দেখে জলেরও কোনো স্বাদ পাচ্ছি না। তো হাজব্যান্ড বললো বেশি করে নুন চিনির জল খাও। আর ডাক্তারের সাথে কথা বলেছে ডাক্তার ডাবের জল আর ওআরএস খেতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। আমার লাঞ্চ হয়ে গেছে, ওই যেটা বললাম অল্প একটু ভাত আর ডাল আলু চোখা, একটু শসা স্যালাড কেটে নিলাম। আজকাল টক দই খেতে ইচ্ছা করলো না, শরীরটা এরকম তো মানে টক দই খেতেও ভয় লাগছে, যদি আবার নিতে মানে ভালো করতে গিয়ে যদি খারাপ হয়ে যায়। একটু আলু চিপস নিলাম, একটু আচার নিলাম যাতে মুখে একটু স্বাদ লাগে, এই দিয়েই একটু লাঞ্চ মানে 2-4টে ভাত খেলাম আর কি, খেতে একদমই ইচ্ছা করছে না। তো খাওয়া দাওয়া করে এই এখন বিছানায় এসে বসলাম। বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, বাইরে থেকে জামাকাপড় সব নিয়ে এসেছি, কিছুটা গুছিয়ে রেখেছি আর কিছুটা রেখে দিলাম, রাতে গুছাবো, এখন আর ইচ্ছা করছে না। এখন টান ঘুম দেবো একটা, বিকেলবেলা আবার উঠে বাকি সংসারের কাজকর্ম করতে হবে। আর আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি, অনেকটাই বড় হয়ে গেছে ব্লগটা আমি জানি। কি বলো তো, ব্লগ শ্যুট করতে করতে না মনে হয় সব শ্যুট করি করতে করতে অনেকটা বড় হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেও। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।